জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। গত 2 দিন আমরা হরিদাস ঠাকুর সম্পর্কে শ্রবণ করে আসছি। প্রথম পরিচ্ছদ, দ্বিতীয় পরিচ্ছদ শ্রবণ করেছি। আজকে আমি আপনাদের তৃতীয় পরিচ্ছদ শ্রবণ করাবো। কি আছে তৃতীয় পরিচ্ছদে? প্রথম অগ্নি পরীক্ষা। তার মানে হরিদাস ঠাকুরের জীবনে কয়েকবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। সাধককে সাধনায় উত্তীর্ণ করতে হলে অগ্নি পরীক্ষা দিতে হয়। তাই হরিদাস ঠাকুরকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল অনেকবার। এটা হচ্ছে হরিদাস ঠাকুরের প্রথম অগ্নি পরীক্ষা। আসুন আমরা শ্রবণ করি হরিদাস ঠাকুর কিভাবে তার জীবনের প্রথম অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। রামচন্দ্র খান বনগ্রাম অঞ্চলের ভূ অধিকারী ছিলেন। তখনকার সময় ভূ অধিকারী ছিলেন রামচন্দ্র খান। কবিরাজ গোস্বামী যাকে বৈষ্ণব বিদ্বেষী প্রাসণ্ড প্রধান বলিয়া বর্ণনা করিয়াছেন, তাহার অধিকারের মধ্যে শত শত লোক প্রতিদিন হরিদাস ঠাকুরের কাছে গিয়া নাম কীর্তন শুনিবেন, তার কাছে গিয়ে অনেকক্ষণ ধরে বসবেন, হরিনাম শ্রবণ করবেন, হরিনাম করবেন। এটা রামচন্দ্র খানের মোটেই পছন্দ ছিল না। রামচন্দ্র খান লক্ষ্য করলেন তার রাজসভায় লোক আসা কমে গেছে। কারণ জিজ্ঞাসা করাতে অনেকে বললেন যে এখানে কি লোক আসবে, লোকজন সব তো যাচ্ছে হরিদাস ঠাকুরের ওখানে, ওখানে কেউ আদর যত্ন করার নেই, যার ইচ্ছা মতো সে যাচ্ছে, বনভূমির মধ্যে একটু পরিষ্কার করে পাতা টাতা দিয়ে পরিষ্কার করে তবে সে বসে নাম শুনছে, যতক্ষণ খুশি নাম শুনছে আবার চলে আসছে। না আছে প্রসাদের ব্যবস্থা, না আছে জলের ব্যবস্থা, না আছে বসার ব্যবস্থা। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকেও তারা নাম শুনতে যাচ্ছে, কেবল নাম শ্রবণ করার জন্য। এটা রামচন্দ্র খায়ের পছন্দ হবে কেন? তিনি এটা পছন্দ করলেন না যে আমার অধিকারে একজন এরকম যে হরিনাম করছে আর তার এখানে শত শত লোক গিয়ে নাম শুনছে। তাই হরিদাস ঠাকুরকে নিচু দেখানোর জন্য, ধর্ম নষ্ট করার জন্য যাবতীয় চেষ্টা তিনি করলেন। অনেক প্রকার চেষ্টা করার পরেও যখন তিনি কিছুই করতে পারছিলেন না, তখন শেষ অস্ত্র হিসাবে তিনি বেছে নিলেন নারীদেরকে, মেয়েদের। অর্থাৎ এই নারীর মনমোহন রূপ, এই নারীর ছলা বলা কলা বড় বড় মনীষীদের পর্যন্ত টলিয়ে দিচ্ছে। বিশ্বামিত্রর মতো ঋষিকে পর্যন্ত মেনকা ভজন থেকে নিচে নামিয়ে আনলেন। এরকম হাজার হাজার মনি ঋষির কথা আছে যারা নারীর সৌন্দর্যে মোহিত হয়ে গিয়ে পথভ্রষ্ট হয়ে যান। সেই নারীকেই বেছে নিলেন। এমন একটা বুদ্ধি, এমন একটা পরিকল্পনা করলেন যে নারীর মোহে মোহিত হয়ে অপবাদ দিয়ে হরিদাস ঠাকুরকে তার স্থান থেকে চ্যুত করা হবে। তাই রামচন্দ্র খান কি করলেন? কোনো প্রকারে হরিদাসের ছিদ্র না পায় বেশ্যাগণ আনি করে ছিদ্রের উপায়। বেশ্যাগণে কহে এই বৈরাগী হরিদাস, তুমি সব করো ইহার বৈরাগ্য ধর্ম নাশ। বেশ্যাগণ মধ্যে এক সুন্দরী যুবতী, সে কহে 3 দিবসে হরিব তার মতি। চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে আছে। তা হরিদাস ঠাকুরকে তো কোনো প্রকারে কোনো ছিদ্র পাচ্ছেন না, কোনো প্রকারে তাকে কোনো কিছু করা যাচ্ছে না। তাই তিনি কতিপয় বেশ্যাকে, বেশ্যা নারীদেরকে ডেকে আনলেন। তাদেরকে তিনি একটা দায়িত্ব দিলেন যে এই বৈরাগী, এই সাধু, তার ধর্ম নষ্ট করো। তোমরা যাও, যেভাবে পারো ছলে বলে কৌশলে তার ধর্ম নষ্ট করো। কোনো টাকা পয়সার কম হবে না, তোমাদেরকে যা চাও তাই দেব, অনেক স্বর্ণ মুদ্রা দেব, কেবল গিয়ে সাধুর ধর্ম নষ্ট করো। তো সেখানে অনেক গণিকা ছিল, কেউ তো কিছু বলল না। কিন্তু এক সুন্দরী যুবতী, সেই সুন্দরী বেশ্যা, সেই গণিকা বলছেন 3 দিবসের মধ্যে আমি এই সাধুত্ব নষ্ট করব, এই বৈষ্ণবের বৈষ্ণবত্ব নষ্ট করব, 3 দিন আমায় সময় দিন। যখন রামচন্দ্র খান এটা শুনলেন বহুত আনন্দিত হলেন। একজন তো স্বীকার করলো আমার প্রস্তাবটা, আমার যুদ্ধের সৈনিক হিসাবে এই যাবে। তাই রামচন্দ্র খান গণিকার আশ্বাস পেয়ে খুব আনন্দিত হইলেন। 3 দিনের কথাটা তার ভালো লাগিল না। 3 দিন, 1 দিন 2 দিন নয়, 3 দিন লাগবে, ভালো লাগলো না। তার ইচ্ছা ছিল এক মুহূর্তের মধ্যেই যেন সেই সব ঘটনা ঘটে যায়। সে হরিদাস ঠাকুরকে কুক্রিয়ারত অবস্থায় এই গণিকার সঙ্গে ধরে বেঁধে নিয়ে আসবে, এটাই তার মনের ইচ্ছা ছিল। রামচন্দ্র কহে মোর পাইক যাও তোমার সঙ্গে, তোমার সহিত একত্রে তারে ধরি যেন আনে। গণিকাকে বলছে আমার পাইক পেয়াদা কয়েকজন যাক তোমার সঙ্গে, আর তোমার সঙ্গে গিয়ে লুকিয়ে থাকবে। তোমার সঙ্গ করলে কুক্রিয়ারত অবস্থায়
হরিদাস ঠাকুর আর তোমাকে ধরে আনবে। কিন্তু গণিকা রামচন্দ্র খানের থেকে বেশি বুদ্ধিমান ছিলেন। তাই গণিকা রামচন্দ্র খানকে বলছেন, না না, এটা এত সহজ নয়। আমি যাব আর সাধু আমার কথা মেনে নেবে, আমি যাব আর সন্ন্যাসী সবকিছু শুনবে, আমার কথা মতো কাজ করবে, এটা নয়, এত সহজ নয় কাজটা যতটা আপনি ভাবছেন। আগে আমি যাই, সঙ্গ করি, কথা বলি, কথাবার্তা বললে সবকিছু ঠিক করি, তবেই না আপনার পা গিয়ে ধরে আনবে। রাজা বললেন, ঠিক আছে, যে তোমার ইচ্ছা। তো বেশ্যা যখন এরকম বলছেন, তারপরে কি হলো, সেই গণিকা একা একা সন্ধ্যার সময় গেলেন যেখানে হরিদাস ঠাকুর ভজন করছেন, সেখানে গিয়ে তিনি কিন্তু আশ্রমের মর্যাদা ভঙ্গ করলেন না। আশ্রমের মর্যাদা ভঙ্গ না করে তিনি তুলসী পরিক্রমা করলেন, হরিদাস ঠাকুরকে প্রণাম করলেন, রাত্রিকালীন শোভা অবলোকন করলেন। কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর সেই আশ্রমের পরিবেশ। একজন যুবক বসে ভগবানের নাম করছে, হরিদাস ঠাকুরকে দেখে তিনি নিতান্তই আনন্দিত হলেন। কি দেখলেন, তিনি কি করলেন, সে গণিকা তুলসী নমস্কার করি হরিদাসের দ্বারে যাইয়া, গোসাই রে নমস্কারী রহিল দণ্ডাইয়া। গোসাইকে প্রণাম করলেন, হরিদাস ঠাকুরকে প্রণাম করলেন, তুলসী পরিক্রমা করলেন, তারপর সেখানে দাঁড়িয়ে রাখলেন। তারপর কি করছে, বক্ষস্থলের কাপড় সরাইয়া বেশ্যা ঠাকুর হরিদাসের কুটিরের দুয়ারে বসিল, তারপর সুমধুর স্বরে বলিতে লাগিল। তার স্বভাব অনুরূপ কাজ করবে, তাই সে বেশ্যা তার আচরণ অনুযায়ী কাজ করে সেই কুটিরের দরজায় গিয়ে বসে তারপর মধুর সুরে বলতে লাগলো, ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম বৈষ্ণব, হে ঠাকুর তুমি প্রথম যৌবন, তোমার পথ খুব সুন্দর, তুমি পরম সুন্দর, তোমা দেখি কোন নারী ধরিতে পারে মন, তোমার সঙ্গম লাগি লুব্ধ মোর মন, তোমা না পাইলে প্রাণ না যায় ধরন। চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে। তো কি বলছে নারী, আরে তুমি কত সুন্দর প্রথম যৌবন, তোমারকে দেখে তো আমার মনটা উল্টে গেছে, কোন নারী এমন আছে তোমার মতো সুন্দর পুরুষ দেখে তার ইচ্ছা হবে না সঙ্গমের। তা আমারও সেরকম ইচ্ছা যে তোমাকে না পেলে তো মনে হয় আমার প্রাণ ধারণ করা কঠিন হবে। তো শ্রী বৃন্দাবন দাস ঠাকুর হরিদাসের রূপ বর্ণনায় লিখেছেন, হরিদাস ঠাকুর যে কেমন সুন্দর ছিলেন, সে যে গণিকা কেবল বলেছে তা নয়। বৃন্দাবন দাস ঠাকুর কি লিখেছে, আজারুল অমৃত ভোজ কমল নয়ন সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম। চৈতন্য ভাগবতের আদিখণ্ডে হরিদাসের রূপ সম্পর্কে লিখেছেন বৃন্দাবন দাস, অর্থাৎ হরিদাস ঠাকুর খুব সুন্দর ছিলেন, আজারুল অমৃত ভোজ ছিল। হরিদাস ব্রহ্মচারী, চিরকুমার, তপস্বী এবং নবীন ভক্ত। যে পরীক্ষায় শত শত সাধু গুরু বৈষ্ণব মণি ঋষিরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, সেই পরীক্ষা আজকে দরজায় এসে দাঁড়িয়েছে হরিদাসে। কিন্তু হরিদাস তো ভগবানের অতুলনীয় ভক্ত, তাই হরিদাসকে কি টলাতে পারবে এই গণিকা? এই হরিদাস ঠাকুরকে কি করে টলাবে? সে তো অষ্টপ্রহর হরিনাম করে, এই হরিনামের যে কত শক্তি তা তো বলে বর্ণনা করা যাবে না। তো রামচন্দ্র খানের প্রেরিত এই গণিকা যখন নরকের শেষ সীমানায় এসে পৌঁছে গেলেন, নরকের শেষ সীমানায় এসে পৌঁছেছে সেই গণিকা, উপস্থিত হইয়া সর্বজনপূজ্য ভক্ত চূড়ামণি হরিদাসের বৈরাগ্যের ধর্ম নষ্ট করিবার জন্য উপস্থিত হইলেন, তখন পরম কারণে হরিদাস তার প্রতি মনুষ্য স্বরূপ ঘৃণা ভুলিয়া গিয়া করুণাময় ভগবানের এক বিন্দু করুণা আস্বাদন করাইতে সংকল্প নিলেন। হরিদাস ঠাকুর কি সংকল্প নিলেন? ঠিক যেরকম পুতনা বধ করতে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে স্তনে কালকুট দুধ মিশিয়ে, কিন্তু ভগবান তাকে ধাইমার পথ দিয়েছিলেন। ভগবান তাকে সেই স্থান দিয়েছিলেন যে স্থান তিনি দবিকের জন্য, যশোদার জন্য রেখেছিলেন। এখানেও ঠিক তাই, সেরকম করুণাময় ঠাকুর হরিদাস ঠাকুর যার ধর্ম নষ্ট করার জন্য গণিকা গেছে, তিনি সংকল্প নিলেন, একে আমি ভগবানের প্রেমের এক বিন্দু রস আস্বাদন করিয়ে ছাড়ব, একে আমি ভগবানের প্রেম বিন্দু রস আস্বাদন করাবো। সংকল্প নিলেন, ভালো করবে তার। তা কি বলছেন হরিদাস? হরিদাস কহে তোমা করিব অঙ্গীকার, সংখ্যা নাম যাবৎ সমাপ্ত না হয় আমার,
তাবৎ তুমি বসি শুনো নাম সংকীর্তন, নাম সমাপ্তি হইলে করিব তোমার যে মন। আমি তো নাম করছি, তাই তোমার যে মন, যে ইচ্ছা, তো আমি তোমাকে অঙ্গীকার করলাম, তোমার ইচ্ছা যেটা হবে সেটা আমি আমার নাম সংকীর্তন সমাপ্ত হলে করব। অর্থাৎ আমার নাম সংকীর্তন সমাপ্ত হওয়ার পর তোমার মনে যে ইচ্ছাটা জাগবে সেটা আমি পূরণ করব। চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে এটা লিখেছে। গণিকা অপ্রস্তুত হইয়া বসিয়া রইল। এই কথা বলার পরে তার কিছু নেই, খুব সম্মান প্রদর্শন করে বলছে কথাটা হরিদাস ঠাকুর। অপ্রস্তুত অবস্থায় তিনি বসে রইলেন। হরিদাস নাম সংকীর্তনে আত্মহারা হয়ে পড়লেন। দণ্ডের পর দণ্ড, দণ্ডের পর দণ্ড চলিয়া গেল। প্রভাত সূর্য উদিত হলো আকাশে। হরিদাস ঠাকুর উঠলেন, উঠে বললেন, আরে আজকে তো নাম সংখ্যা সম্পূর্ণ হয়নি, তাই আমি কি করব, আমি আপনার কাছে অপরাধী, ক্ষমা করবেন। এবার অঙ্গীকার করবেন বলে তো হরিদাস ঠাকুর এবার স্নান করতে চলে গেলেন, আহ্নিক করতে চলে গেলেন, তার কাজে চলে গেলেন। গণিকা উঠে চলে গেল, আবার রাজার কাছে গেল। গণিকা রাজার কাছে গিয়ে কি বলল, রাজাকে কি বলছে শুনুন। আজই আমায় অঙ্গীকার করিয়াছে বচনে, কালই অবশ্যই তার সঙ্গে হইবে সঙ্গমে। আরে রাজামশাই, খুশির খবর, ভালো খবর, আজকে তো আমায় অঙ্গীকার করেছে মুখে, কি বলেছে না, তার নাম সংখ্যা সমাপ্ত হলে আমায় অঙ্গীকার করবে। তো মুখে তো অঙ্গীকার করলো, কাজে কালকে অঙ্গীকার করবে। চৈতন্য চরিতামৃত তৃতীয় পরিচ্ছেদ। রামচন্দ্র খান শুনিয়া তো বহুত আনন্দিত হই। আরে খুব ভালো খবর শোনালে। পরদিন রাত্রে দ্বিগুণ উৎসাহের সহিত তাহাকে পুনরায় হরিদাস ঠাকুরের নিকটে পাঠাইলেন। খুব খুশি হলো রাজা, কালকে আবার যাও। আর দিন রাত্রে হইল, বেশ্যা আইলো। হরিদাস তারে বহু আশ্বাস করিল। হরিদাস ঠাকুর বহুত আশ্বাস করছে, হ্যাঁ বসুন বসুন, নাম শুনুন, নাম শুনুন, আমি কালকে পারিনি, কাল দুঃখ পাইলে অপরাধ না লইবে মোর, অবশ্য করিব আমি তোমায় অঙ্গীকার। তাবৎ ইহা বসি শুনো নাম সংকীর্তন, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার মন। আরে নাম পূর্ণ হয়ে গেলে তোমার মন যা তা পূরণ হবে। এখন যতক্ষণ না আমার নাম কমপ্লিট হচ্ছে ততক্ষণ তুমিও বসে নাম সংকীর্তন শ্রবণ করো। হরিদাস ঠাকুর এই চলে কি শোনাচ্ছেন, নাম শোনাচ্ছেন। এটাও নামের মহিমা। একজন সাধারণ গণিকা কেবল হরিদাস ঠাকুরের মুখে, সাধু মুখে এই হরির নাম শ্রবণ করতে করতে তার মন কেমন ফিরে যায় দেখুন। দ্বিতীয় দিন রাত্রিতে বেশ্যা ও নিজ সাধন কাননে দেখিয়া হরিদাস ঠাকুর তাকে বলল বিনম্র বদনে, আমি তো কালকে আপনাকে কিছু করতে পারলাম না, মনের ইচ্ছা পূর্ণ করতে পারলাম না, আজকে বসুন, দেখা যাক নাম যদি সম্পূর্ণ হয়। কারণ আমি তো একটা ব্রত নিয়েছি। কি ব্রত? কোটি নাম গ্রহণ যোগ্য করি 1 মাসে, এই দীক্ষা করিয়াছি, রাত্রি হলো শেষে। আমি তো একটা সংকল্প করেছি 1 মাসে কোটি নাম করব। এই সেই কোটি নাম করতে করতেই তো আমার সারা রাত চলে যায়। আজই সমাপ্ত হবে হেন জ্ঞান ছিল, সমাপ্ত সমস্ত রাত্রি নিল, নাম সমাপ্ত না হলো, কালই সমাপ্ত হইবে, তবে ব্রত ভঙ্গ, স্বচ্ছন্দে তোমার সঙ্গে হইবে সঙ্গ। আমি ভেবেছিলাম কালকে আমার নাম সংখ্যা সমাপ্ত হবে, কিন্তু হলো না, রয়ে গেল। যেহেতু 1 কোটি নাম করি, তবে কি মনে হচ্ছে আজকে হবে, তাই তোমার ইচ্ছা পূর্ণ করব। হরিদাস ঠাকুর এভাবে যখন আশ্বাস দিলেন, গণিকা বহুত খুশি। বেশ্যা ঠাকুর হরিদাসের কথায় আশ্বস্ত হলো। রামচন্দ্র খানের নিকট গিয়া সব কথা বলিল। রামচন্দ্র খান বলিলেন, শিকার ছাড়িও না, শিকার হাত থেকে ছেড়ো না, লেগে থাকো। একদিনে হয়নি, 2 দিন হয়নি, 3 দিনে তো হবে নিশ্চয় কাজ। তো প্রথম দিন তো এমনি বসে রইলো, মশার কামড় খেয়ে কত কষ্ট হচ্ছে। দ্বিতীয় দিনও তাই, তিনি এসে নাম শ্রবণ করছেন, কেবল আশ্বাস বাণী দিচ্ছেন হরিদাস ঠাকুর, তো তিনি নাম শ্রবণ করছেন। তৃতীয় দিন, এই তৃতীয় রাত্রিতে তিনি আবার আসলেন, বসে বসে নাম সংখ্যা নাম করছে হরিদাস ঠাকুর। আর এই গণিকা বসে আছে, কি করবে, ঘুমও পাচ্ছে না, মখমলের বিছানা শোয়ায় অভ্যাস, রাত্রিবেলায় ভালো মন্দ খাওয়ার অভ্যাস, কিন্তু সেগুলা কিছু নেই, বনের ভিতরে বসে আছে একা। তা আজকে কি করবে, আজকে ওই হরিদাস ঠাকুর যেরকম নাম করছে, মাঝে মাঝে এই গণিকাও বলছে হরি বল, হরি বল, হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরি হরি। এই গণিকাও ধীরে 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 বলতে লাগলো নাম। তো হরিদাস ঠাকুর, নাম পূর্ণ হবে আজি বলে হরিদাস, তবে পূর্ণ করিব তোমার
আমি তোমার অভিলাষ, নাম পূর্ণ হয়ে গেলে তোমার অভিলাষ পূর্ণ করব, কিন্তু কি অভিলাষ? যেটা তোমার মনে হবে সেটাই, সেই অভিলাষ। তো এভাবে করুণাময় হরিদাস ঠাকুর করুণা করার জন্য তিনি সেই রজনীত নাম করছেন, অবিরত নাম করছেন, নাম করছেন। সংকীর্তন করিতে তবে রাত্রি হইল শেষ, ঠাকুরের সঙ্গে বেশ্যার মন ফিরে গেল। ঠাকুরও সারা রাত নাম করছে, আর এই গণিকেও সাধুর সঙ্গে সঙ্গে নাম করছিল শেষ রাত্রির দিকে। আর নাম করতে করতে, নাম করতে করতে গণিকার মনটা ফিরে গেল। এটাই হচ্ছে সাধু কৃপা। সাধু কৃপাতে, বৈষ্ণব কৃপাতে তার মন ফিরে গেল। সে আত্মনিন্দা পূর্বক ঠাকুরের চরণতলে পতিত হইয়া রোদন করিতে লাগিলেন। রামচন্দ্র খানের প্ররোচনায় সে নিতান্ত জঘন্য পাপ বাসনা লইয়া ঠাকুর হরিদাসের সর্বনাশ করিবার জন্য এখানে এসেছিলেন। সবকিছুই তিনি ঠাকুরকে বললেন। বেশ্যা হইয়া মই পাপ করিয়াছি অপার, কৃপা করি করো মোর অধমের নিস্তার। এবার কি বলছে? আমার মতো অধমের নিস্তার করো, আমি পাপিষ্ঠ, আমি রাজার কথা ধরে তোমার কাছে এসেছি ধর্ম নষ্ট করার জন্য, আমার বহুত পাপ হয়েছে, প্রভু তুমি ক্ষমা করো। গণিকার কথা শুনিয়া ঠাকুর হরিদাস মৃদু হাসিয়া বললেন, রামচন্দ্র খানের কথাতেই যে তুমি আসিয়াছ তাহা আমি পূর্বেই জানিতাম। হরিদাস ঠাকুর বলছে, আমি তা পূর্বেই জানতাম, এই জন্য তোমার প্রতি আমার ক্রোধ বা দুঃখ নাই, বরং কি আছে? করুণা আছে। কারণ তুমি যে অজ্ঞ, তুমি জানো না তুমি কি করতে এসছো। সে কি জঘন্য কাজ তোমার হাতে করাতে চাইছে, ইহার ফল কি হবে তুমি তো তা জানতে না। এই দিন রামচন্দ্র খান তোমাকে এখানে পাঠাবার আয়োজন করিয়াছিল, সেই দিনই এই স্থান ত্যাগ করিয়া আমি অন্যত্র চলিয়া যাইতাম। কেবল 3 দিন রহিলাম তোমার নিস্তারের কারণ। তুমি আমার কাছে এসছো, তোমার উদ্ধার করার জন্য আমি এখানে রয়ে গেলাম 3 দিন। এই জন্যই তো পতিত পাবন, যেরকম ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়, তেমনি তার অনুচর পরিকররাও পতিত পাবন। পতিতকে পাবন, পতিতকে উদ্ধার করার জন্যই তো তারা থাকেন। তাই হরিদাস ঠাকুর বলছেন, 3 দিন আমি রয়ে গেলাম তোমাকে উদ্ধার করার জন্য, নাহলে আমি জানি রামচন্দ্র খান তোমাকে পাঠিয়েছে, প্রথম দিন আমি চলে যেতাম। কি অতুলনীয় নির্বিকার চিত্র, পাপীর প্রতি কি অপার প্রেম, কি দয়া। মহাকবি কালিদাস লিখেছেন, ঠাকুর হরিদাস পাপীর মুক্তির জন্য 3 দিন যাবৎ বিকারের কারণে সম্মুখে রাখিয়া তপস্যা করিয়াছিলেন। বিকারের কারণ, ওই নারীকে সামনে রেখে তপস্যা করেছে, বিকারটাকে সংশোধন করার জন্য। বিকারের কারণকে সামনে রেখে তিনি তপস্যা করেছেন। শ্রী গৌরাঙ্গের কৃপা ভিকারী নিষ্কিঞ্চন বৈরাগ্যী মহাপুরুষ এই মহাপ্রলোভনের নিকট হইতে সরিয়া যাইতে চান নাই। এই প্রলোভনের নিকট থেকে না সরে কি করেছে? শ্রীহরির করুণায় ঠাকুর হরিদাসের আত্মবিশ্বাস দৃঢ় ছিল। শ্রী ভগবানের করুণার উপর 16 আনা নির্ভর ছিল, 16 আনা তিনি নির্ভর করেছিলেন। নিশ্চয় হরিনামের প্রভাবে এই নারীর মন ফিরে যাবে, নিশ্চয় হরিনামের প্রভাবে তার মন শুদ্ধ হয়ে যাবে, বিশ্বাস ছিল। উহার যে যোগ্য পথ হরিদাস নাম, নিরবধি কৃষ্ণ বন্ধ হৃদয়ে উহার, সর্বভূত বাৎসল্য সবার উপকারী, ঈশ্বরের সঙ্গে প্রীতি জন্মে অবতারী। উনি যে নিরপরাধ বিষ্ণু বৈষ্ণবেতে, স্বপ্নে উহার দৃষ্টি না যায় বিপথে, স্পর্শে কি দায় দেখিলেও হরিদাস, ছিন্দে সর্বজীবের অনাদি কর্মনাশ। হরিদাস আশ্রয় করিল যে জন, তানে দেখিল খণ্ডে সংসার বন্ধন। হরিদাস ঠাকুরকে যিনি দর্শন করেন, যিনি প্রণাম করেন, যিনি আশ্রয় করেন, তার সংসারের বন্ধন খণ্ডন হয়ে যায়। ঠাকুর হরিদাস তো দয়ার প্রতিমূর্তি। ঠাকুর কহে, যখন এই গণিকা ঠাকুরের কাছে পদতলে পড়ে, গণিকা খুব রোদন করছেন, ঠাকুর হরিদাসের সংসর্গে থাকিয়া গণিকা কর্ম পাপ ছিন্ন হইয়া গেল, সংসার থেকে সে মুক্ত হয়ে গেল। সে ঠাকুর হরিদাসের শ্রীচরণে পুনঃ পুনঃ লুণ্ঠিত হইয়া আর্তস্বরে বলিল, ঠাকুর তুমি আমার গুরুদেব, যাহাতে আমার ভবভয় ক্লেশ দূর হয় সেই উপদেশ করো। হে আমার জীবনের ধ্রুবতারা, তুমি আমার জীবনের কর্তব্য নির্দেশ করিয়া দাও। সে গণিকা বলছেন, তুমি আমার জীবনের কর্তব্য নির্দেশ করিয়া দাও ঠাকুর। ঠাকুর কহে, ঘরের দ্রব্য ব্রাহ্মণের করো দান, এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম। নিরন্তর
নাম লও কর তুলসী সেবন, অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ। হরিদাস ঠাকুর গণিকাকে এই উপদেশ করলেন। কি বললেন? ঘরের দ্রব্য সব তুমি দান করে দাও। এই ঘরে, অর্থাৎ যে ঘরে পুণ্য কুটির হরিদাস ঠাকুর এতদিন ছিলেন, সেখানে এসে তুমি বসবাস করো, নিরন্তর হরির নাম করো, তুলসী সেবন করো, অচিরেই তুমি কৃষ্ণধন প্রাপ্তি হবে। এই হরিদাসের কথা অনুযায়ী সেই গণিকা সমস্ত জিনিস, ঘরের দ্রব্য দান করে দিলেন। মাথা মুন্ডন করে, তিলক করে, গলায় তুলসীর মালা ধারণ করে হরিদাস ঠাকুর থেকে দীক্ষা নিলেন। সেই ঘরে এসে তিনি বসবাস করতে লাগলেন। কখনো কাঁচা ছোলা, কখনো ভাজা ছোলা খেয়ে জীবন ধারণ করতে লাগলেন। আর হরিদাস ঠাকুর এই ঘর আর ভজন কুটির দিয়ে তিনি অন্যত্র চলে গেলেন। তবে সেই বেশ্যা গুরুর আজ্ঞা লইয়া গৃহভৃত্য যেবা ছিল ব্রাহ্মণের দিলা, মাথা মুড়ি এক বস্ত্রে রহিল সেই ঘরে, রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করে। ফলে ইন্দ্রিয় চঞ্চলতা দূর হইল। হরিনাম করিতে করিতে তাহার হৃদয় আকাশে দিব্য প্রেমচন্দ্রের উদয় হইল। চতুর্দিকে হইচই পড়িয়া গেল। ঠাকুর হরিদাসের প্রভাবে প্রসিদ্ধ কুলটা হইল পরম মহান্তি। সেই প্রসিদ্ধ কুলটা হইল এখন পরম মহান্তি। দর্শন করতে বড় বড় বৈষ্ণব যায়। এই জগতে কেহ ছোট নয়, কেহ তুচ্ছ নয়, কেহ অস্পর্শ নয়, কেহ ঘৃণার পাত্র নয়। ভগবানের বা ভগবত ভক্তের কৃপা হইলে 12 নারীও দেবপূজ্য পবিত্র আসন লাভ করিতে পারে। কৃপা করো গহিরা, গুরু বলে ঝুরি মোরা। শ্রীপাদ রামদাস বাবাজির এই কথন। রামদাস বাবাজির মতো গুরুদেব পর্যন্ত চেয়েছেন যে এই হীরাবাইয়ের কৃপা, যে গণিকাকে রামচন্দ্র খান পাঠিয়েছিলেন তিনি হীরাবাই। তো সেই হীরাবাইয়ের কৃপা আমরা সবাই চাই। তার কৃপাতে যেন আমরা ভক্তিরাজ্য অগ্রসর হতে পারি। ঠিক যেভাবে হরিদাস ঠাকুর এই গণিকাকে কৃপা করে ভক্তিরাজ্যে প্রবেশ করিয়ে পরম মহান্তি করে তুলেছিলেন, ঠিক সেই রকম হরিদাস ঠাকুরের কৃপা আমাদের উপরে পর্যবসিত হোক। আমরাও যেন ভগবত কৃপায় গদগদ কণ্ঠে হরিনাম করতে পারি। হরিনাম 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 কেবলং কলনাস্তিব 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 গতিরন্যথা। আজ এই পর্যন্তই হরিদাস ঠাকুরের সম্পর্কিত আলোচনার 3য় পরিচ্ছেদ আপনাদেরকে শ্রবণ করালাম। কালকে আবার 4র্থ পরিচ্ছেদ আপনাদেরকে শ্রবণ করাবো। চাঁদপুরের কাহিনী নিয়ে আসব, কিভাবে হরিদাস ঠাকুর চাঁদপুরে গিয়েছিলেন, চাঁদপুরের আশ্রম বা কুটির। তো সেখানে আমরা পেয়ে যাব আমাদের দাস গোস্বামীর কথা কিছু আছে, তার বাবা হিরণ্যাক্ষ এবং গোবর্ধন দাসের কথা আছে। তো চাঁদপুরে কিভাবে কিছু সময় হরিদাস ঠাকুর কাটিয়েছিলেন সেটা আমরা কাল শ্রবণ। জয় নিতাই, জয় শ্রী রাধেশ।